Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আমরা দুটো চ্যাপ্টার আমরা কম্পিউটারে মোটামুটি পড়েছি। একটাই আমরা হিস্টোরিক্যাল বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে পড়েছি, কম্পিউটার কিভাবে তৈরি হয়েছে, কিভাবে জেনারেশন ওয়াইজ এসেছে সেটা আমরা জেনেছি। নেক্সট ক্লাসে আমরা কম্পোনেন্টস অফ কম্পিউটার সম্পর্কে জেনেছি। বিভিন্ন হার্ডওয়্যার থাকে, সফটওয়্যার থাকে, এরকম কম্পোনেন্ট সম্পর্কে আমরা জেনেছি। এবার আমরা জানবো যে কম্পিউটারের মেমোরি চ্যাপ্টার, মেমোরি অর্গানিজম। যেমন আমরা বলেছিলাম কনস্টিটিউশনের কিছু কোর চ্যাপ্টার থাকে যেগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হয়, যেখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে এবং তার উপরে কিন্তু কনস্টিটিউশন বেস করে থাকে। সেই রকম কম্পিউটারের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুবই ভাইটাল চ্যাপ্টার, যেটা হচ্ছে মেমোরি চ্যাপ্টার। কারণ এখান থেকে যখন পরীক্ষায় কোশ্চেন আসে, মেমোরি চ্যাপ্টার থেকে একটা না একটা কোশ্চেন মাস্ট থাকে। যে পরীক্ষায় কম্পিউটারের কোশ্চেন বেশি থাকে, মেমোরি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এই জন্য এই চ্যাপ্টারটার উপর আমাদেরকে একটু বেশি গুরুত্ব আরোপ করতে হবে। ওকে ওকে আচ্ছা সঞ্জীব, এখনো পিডিএফ দেওয়া হয়নি। আমি 3টে চ্যাপ্টার পড়িয়ে দিয়ে এটা তারপরে একসাথে 3টে ক্লাসেরই একসাথে পিডিএফ আমি দিয়ে দেবো। ঠিক আছে, প্রিন্ট করে নেবে 3টে ক্লাসের পিডিএফ আমি একসাথে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। চলো এবার দেখো, আমি মেমোরি অর্গানিজমের মধ্যে আমরা বলি কম্পিউটার অর্গানাইজেশন ইজ আ ওয়ে হুইচ ইজ কম্পোনেন্টস আর বিল্ড টু কম্পিউটার, হোয়ার ইজ কম্পিউটার architecture is the science of integrating those components to achieve a level of functionality and performance. The chapter we shall study in a high level of view of computer architecture that may be considered with how to central processing unit বা CPU acts and how its computer memory. তো আমরা এই চ্যাপ্টারে জানবো যে কম্পিউটারের মধ্যে, যে কম্পিউটার যখন তৈরি করা হয়েছিল সেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ মধ্যে এবং সিপিইউর বাইরে কিভাবে মেমোরি কাজ করে থাকে, মেমোরির কিরকম ডিফারেন্স রয়েছে, ডিফারেন্সিয়েট মেমোরি রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। অ্যাব্রিভিয়েশন গুলো আমি আলাদা করে আবার তোমাদের একটা লিস্ট দিয়ে দেবো। অ্যাব্রিভিয়েশন গুলো আমাদের পড়তে হবে। সিপিইউ এর ফুল ফর্ম, র্যাম এর ফুল ফর্ম, রম এর ফুল ফর্ম, এরকম আমাদের কিন্তু প্রচুর ফুল ফর্ম পড়তে হবে, যেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওকে, তো সেখান থেকে কম্পিউটার আর্কিটেকচার ইজ দ্য ফিল্ড অফ স্টাডি ফর সিলেক্টিং ইন্টারকানেক্টিং হার্ডওয়্যার কম্পোনেন্টস টু ক্রিয়েট কম্পিউটার দ্যাট satisfied functional performance and cost goals. It refers to the attributes of a computer system that are visible to a programmer and have a direct affection of a execution of program. তাহলে প্রোগ্রাম এক্সিকিউশন করতে আমাদের এই কম্পিউটার প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে পড়বো কি কি, কম্পিউটার অর্গানিজমের মধ্যে কিছু ইনস্ট্রাকশন সেট, ডেটা ফরম্যাট, প্রিন্সিপাল অফ অপারেশন এবং ফিচার্স কিভাবে কাজ করে থাকে। তাহলে ইন শর্ট আমরা পড়বো আর্কিটেকচার, বেসিক অর্গানিজম এবং রিলেটেড হার্ডওয়্যার। এবার আমরা ঢুকছি চ্যাপ্টারের মধ্যে, যে ইন্টারকানেকশন অফ ইউনিট। ইন্টারকানেকশন অফ ইউনিট মানে প্রত্যেকটা ইউনিটের মধ্যে বিভিন্ন কানেকশন থাকে। যেমন আমরা অলরেডি বলেছি যে সিপিইউ সেন্ডস ডেটা, instruction and the information to the components inside the computer as well as the peripheral and device attached on it. আচ্ছা, পেরিফেরালস কথাটা বলেছিলাম, পেরিফেরালস কথাটাকে এক্সপ্লেন করতে পারবে? হোয়াট ইজ পেরিফেরালস? আগের ক্লাসেই বলেছিলাম, হোয়াট ইজ পেরিফেরালস? মানে যেগুলো বাইরে থেকে কানেকশন করা হয়। যেগুলো বাইরে থেকে, যেমন কম্পিউটারের মধ্যে, তাহলে হার্ড ডিস্ক পেরিফেরাল? পেরিফেরালস না পেরিফেরাল নয়? বলো, হার্ড ডিস্ক পেরিফেরাল না বলো।
পেরিফেরাল। পেরিফেরাল। দেখো দুটো, এটা এটা একটা ভুল কনসেপ্ট কিরকম দেখো, আমি এই জন্য কেন আমি হার্ড ডিস্ক বললাম, অন্য কিছু বললাম না। আমি তোমাদের তো হার্ড ডিস্ক একটা, ওটা তো দেখো পেরিফেরাল কি? দেখো দেখো বুঝতে পারছি, আমি জানি যে তোমাদের ভুলটা কোথায় হবে, আমি সেই জন্য ইচ্ছে করে তোমাদের কনফিউশন কোশ্চেন করলাম, হার্ড ডিস্ক পেরিফেরাল না পেরিফেরাল না। দেখো হার্ড ডিস্ক আবার দু রকমের হয়, একটা ইন্টারনাল হার্ড ডিস্ক যেটা কম্পিউটারের মধ্যে থাকে, আর একটা হয় এক্সটার্নাল হার্ড ডিস্ক। ইন্টারনাল হার্ড ডিস্ক কখনোই পেরিফেরাল নয়, কিন্তু এক্সটার্নাল হার্ড ডিস্ক একটা পেরিফেরাল। আমি যদি পেন ড্রাইভ কথাটা বলতাম, সেটা কিন্তু অবভিয়াসলি একটা পেরিফেরাল, কিন্তু যদি হার্ড ডিস্ক বলি, সেটা কখনো পেরিফেরাল হবে, কখনো পেরিফেরাল নাও হতে পারে। যদি কম্পিউটারের মধ্যে থাকে তাহলে সেটা পেরিফেরাল নয়, যদি কম্পিউটারের বাইরে থেকে এক্সটার্নাল হার্ড ডিস্ক কানেক্ট করি তখন সেটা পেরিফেরাল। ব্যাপারটা বুঝতে পারছি? ক্যাবিনেটের মধ্যে যেগুলো থাকে, র্যাম কে কিন্তু কখনোই পেরিফেরাল বলবো না। দেখো না, তাই জন্যই বলেছে, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পেরিফেরালস অ্যান্ড ডিভাইসেস অ্যাটাচড টু ইট। পেরিফেরাল সেগুলোকেই বলবো যেগুলো কম্পিউটারের বাইরে কানেক্টেড থাকে। ব্যাপারটা বোঝা গেছে? মাইক্রোফোন বলো, প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা বাইরে থেকে কানেক্ট করি সেগুলোকে পেরিফেরাল বলে থাকি। ওকে, তাহলে এখান থেকে দেখো বাস কি, হোয়াট ইজ বাস? বাস ইজ এ electronic signal pathways that allows information and signal to the travel between components inside or outside of a computer. এই যে বাস কথাটা, বিইউএস, আমরা যে বাসে যাবি সেই বাস নয়, কিন্তু এখানে এই যে বাস বলতে যে ইউএসবি, আমরা এখন ইউএসবি কথাটা আমাদের খুব প্রচলিত, যে কোনো কিছু কানেকশন হয় ইউএসবি কানেকশন আছে, এই কথাটা আমরা বলে থাকি। ইউএসবি বা পেন ড্রাইভ কানেকশন, এই ইউএসবির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এই বাস, বাস মানে কি, যে যখন কানেকশন হয় এরকম পোর্ট টু পোর্ট কানেক্ট হয়, মানে এর তিনটে পোর্টের সাথে এর তিনটে পোর্টের কানেকশন হলো, এইভাবে কানেকশনকে আমরা বাস কানেকশন বলে থাকি। মানে একটা সেট অফ ইনস্ট্রাকশন একটা পথের মধ্য দিয়ে যাবে, ইলেকট্রনিক সিগন্যাল একটা পথের মধ্যে দিয়ে যাবে, যেই পথটা অ্যালাউ করবে সিগন্যালকে কম্পিউটারের মধ্যে ট্রাভেল করার জন্য, সেইটাকে আমরা বাস বলে থাকি। তাই না, এই বাস ইজ এ সেট অফ ইলেকট্রনিক সিগন্যাল পাথওয়েজ that allowed information and signal to the travel between components inside or outside of a computer. দেখো বাস সবসময় যে ইউএসবি সবসময় কম্পিউটারের বাইরে কানেক্ট হয় সেটা কিন্তু নয়। ইউএসবি কিন্তু কম্পিউটারের, ওকে, ইউএসবি কিন্তু সবসময় কম্পিউটারের যে মধ্যে কানেক্ট হবে সেটা কিন্তু বাইরে কানেক্ট হবে, এটা কিন্তু নয়। ইউএসবি কিন্তু কম্পিউটারের বাইরেও কানেক্ট হতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা কম্পিউটারের বাইরে কানেক্ট হবে সেটা না, ভেতরেও কানেক্ট হতে পারে। কিরকম? যখন দেখবে এই যে SATA পোর্ট থাকে, যখন হার্ড ডিস্কের মধ্যে দেখবে ইউএসবি পোর্ট থাকে, যার মধ্যেও কিন্তু কোনো না কোনো ডিভাইস অ্যাটাচ থাকে। যখন আমরা গ্রাফিক্স কার্ড এন্ট্রি লাগাই তখন কিন্তু ওই ইউএসবি পোর্টের সাহায্যে আমরা লাগাই। এই জন্য ইউএসবি পোর্ট কিন্তু বোথ ইনসাইড এন্ড আউটসাইড দুটোই আমরা কানেক্ট করতে পারি। যেগুলো দেখবে পেছন দিকে, কম্পিউটারের পেছন দিকে কানেক্ট হয়, সেগুলো ডাইরেক্ট মাদার বোর্ডের সাথে কিন্তু কানেকশন থাকে। আর যদি সামনে লাগাই, যেটা সামনে, সেটা কিন্তু আলাদা করে সিগন্যাল হিসাবে, আলাদা করে তার হিসাবে লাগানো থাকে। ওই জন্য বলে কম্পিউটারের পেছনে যদি কানেক্ট করা হয় কোনো ইউএসবি কে, সেটা কিন্তু বেশি স্পিডে কাজ করে রেদার দেন সামনে যদি কানেক্ট করা হয়। ওকে, এই জন্য দেখো এই যে বাস বলছে, বাস ইজ এ সেট অফ ওয়্যারস হুইচ আর ইন্টারকানেকশন হুইচ আর ইচ হুইচ ওয়্যার ক্যান ক্যারি ওয়ান বিট অফ ডেটা। যে বাসের মধ্যে এই কম্পিউটার বাস ক্যান ডিভাইড টু টাইপ, একটা বললাম এই যে ইন্টারনাল বাস আর একটা এক্সটার্নাল বাস। The internal bus connects component inside the motherboard like CPU and system memory. যে কথাটা আমি এক্ষুনি বললাম, যে ইন্টারনাল বাস গুলো থাকে মাদারবোর্ডের মধ্যে, সিপিইউ এবং সিস্টেম মেমোরি মানে যেটাকে আমরা র্যাম বলে থাকি, র্যাম এর মধ্যে, এগুলোর মধ্যে কালে, এই জন্য এটাকে আমরা বলে থাকি সিস্টেম বাস। মানে যেগুলো মাদারবোর্ড, সিপিইউ মানে প্রসেসর, র্যাম, এদের মধ্যে কানেক্ট করে যে বাস, সেটাকে আমরা সিস্টেম বাস বলে থাকি। আর এগুলো ছাড়াও যে বাসগুলো এক্সিকিউট করে, দা এক্সটার্নাল বাস, যেগুলো কানেক্ট ডিফারেন্ট এক্সটার্নাল ডিভাইস, পেরিফেরালস। এই জন্য দেখো এক্সটার্নাল ডিভাইস, দেখো সেমিকলন দিয়ে পেরিফেরালস বলা আছে। এই জন্য এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পেরিফেরালস কাকে বলে। ওকে, এই জিনিসটা কিন্তু খুব বোঝা দরকার যে হোয়াট ইজ পেরিফেরাল। আমি যেমন যেটা এক্সপ্লেন করলাম, হার্ড ডিস্কে কিন্তু আমরা যদি এক্সটার্নাল হার্ড ডিস্ক হয় সেটা পেরিফেরাল, কিন্তু ইন্টারনাল হার্ড ডিস্ক কিন্তু কখনোই পেরিফেরাল নয়। ওকে,
এই জন্য এক্সটার্নাল হার্ড ডিস্ক যেটাকে পেরিফেরাল বলা হচ্ছে, এক্সপেনশন স্লট। আচ্ছা, কেউ বলতে পারবে এক্সপেনশন স্লট ব্যাপারটা কি বলতে চাইছে? বলো, হোয়াট ইজ এক্সপেনশন স্লট? এক্সাম্পল কিছু একটা, সুপ্রিত? না স্যার, হবে না। ওকে, দেখো এক্সপেনশন স্লট বলতে দেখবে অনেকের কম্পিউটারে দেখবে র্যাম, দেখবে দুটো র্যাম লাগানো থাকে। প্লাস দেখবে কম্পিউটার কিনলেই কি গ্রাফিক্স কার্ড থাকে? থাকে না, গ্রাফিক্স কার্ড কিন্তু আলাদা করে লাগাতে হয়। তাহলে আমরা যদি চাই একটা কম্পিউটারের মধ্যে এরকম স্লট থাকে মাদারবোর্ডের মধ্যে, যে যেমন দেখবে যখন হার্ড ডিস্ক কানেক্টেড থাকে একটাতে কানেক্টেড থাকে, আমি যদি চাই কম্পিউটারের মধ্যে একটা জায়গায় তিনটে হার্ড ডিস্কও লাগিয়ে রাখতে পারি। তাহলে আমরা যদি চাই সেভাবে এক্সপ্যান্ড করতে পারি, র্যাম কে এক্সপ্যান্ড করতে পারি, হার্ড ডিস্ক কে এক্সপ্যান্ড করতে পারি, গ্রাফিক্স কার্ড কে এক্সপ্যান্ড করতে পারি। তার মানে এক্সপেনশন স্লট মানে যদি আমরা কম্পিউটারের স্পিড কে এনহ্যান্স করতে চাই, তাহলে কি করতে হবে, আমরা আলাদা করে যে কোনো কিছু বাড়ানোর জন্য আমাদের আগে থেকে স্পেস রাখতে হবে, সেটাকে আমরা এক্সপেনশন স্লট বলবো। ঠিক আছে? এছাড়া কি ইনপুট আউটপুট পোর্ট, ইনপুট আউটপুট পোর্ট বলতে এই যে পেন ড্রাইভ যেখানে কানেক্ট করব, ফোন মানে কোনো অ্যান্ড্রয়েড ফোন কানেক্ট করতে গেলে, মোডেম কানেক্ট করতে যাব, ব্লুটুথ ক্যাচার কানেক্ট করতে যাব, তাহলে মাউস কানেক্ট করতে যাব, তার জন্য ইনপুট আউটপুট পোর্ট দরকার। আর দরকার একটা ড্রাইভ কানেকশন টু দ্য রেস্ট অফ দ্য কম্পিউটার, ইট ইজ রেফার্ড অ্যাজ এ এক্সপেনশন বাস। দেখো প্রত্যেক জিনিসে কিন্তু ড্রাইভ বলে একটা জিনিস আমাদের, হ্যাঁ বলো বলো বলো। স্লটটা আরেকবার বলুন। আচ্ছা, এক্সপেনশন স্লটটা হচ্ছে, সাপোজ তোমার কম্পিউটারে তুমি দেখবে মাদারবোর্ড যখন খুলবে দেখবে র্যামের এরকম দুটো স্লট দেওয়া থাকে। ঠিক আছে? দেখবে দুটো স্লট থাকে র্যামের জন্য। প্রত্যেকে কি দুটো দুটো র্যাম লাগিয়ে রাখে? দেখবে প্রত্যেকে যখন কম্পিউটার কিনে একটা র্যামই লাগিয়ে রাখে, হয় 4 জিবির একটা র্যাম লাগিয়ে রাখে। এবার তোমার মনে হচ্ছে কম্পিউটারে চাপ পড়বে, তখন তুমি আরেকটা 4 জিবির র্যাম কিন্তু এখানে লাগিয়ে রাখতে পারো। তার মানে কি, তুমি যে বাড়াবে তার জন্য তোমাকে আগে থেকে একটা স্লট খালি রাখা হয়েছে, যেখানে তুমি বাড়াতে চাও, সেইটাকে বলা হচ্ছে এক্সপেনশন স্লট। এরকম সেম ব্যাপার দেখবে মাদারবোর্ডের মধ্যে দেখবে সাটা পোর্ট থাকে, যদি লেটেস্ট মাদারবোর্ড হয় 4টে সাটা পোর্ট দেওয়া থাকে। এই সাটা পোর্ট গুলো কি করে, সাটা পোর্টে কানেক্ট হয়, হার্ড ডিস্ক কানেক্ট হয়, আর সিডি ড্রাইভ কানেক্ট হয়। এরকম 4টে সাটা পোর্ট দেওয়া থাকে। যদি 4টে সাটা পোর্ট দেওয়া থাকে, তুমি সর্বোচ্চ 4টে হার্ড ডিস্কে কানেক্ট করতে পারবে একটা কম্পিউটারের মধ্যে। 4টে হার্ড ডিস্কের মধ্যে অপারেটিং সিস্টেম থাকবে একটাতেই। এরকম নয় যে একটা হার্ড ডিস্ক তুমি 4টে হার্ড ডিস্ক লাগিয়েছো মানে 4টে অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবে, সেটা কিন্তু না। অ্যাট এ টাইমস তুমি একটা ইউজ করতে পারো। এরকম করতে পারো 4টা হার্ড ডিস্কে 4টে লাগিয়ে রাখতে পারো, কিন্তু তখন বাকি পোর্শন গুলো এটা পেরিফেরালের মতো কাজ করবে, মানে একটা এক্সপেনশন বা এক্সট্রা হার্ড ডিস্কের মতো কাজ করবে। তাহলে এই যে আমি স্লট গুলো রেখেছি, যেগুলো আমার সেই টাইমে ইউজ করা হচ্ছে না, যদি মনে হয় তাহলে প্রয়োজন করতে পারি, ইউজ করতে পারি, সেটাকে আমরা বলছি এক্সপেনশন স্লট। বোঝা গেছে? সুপ্রীত, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, এবার দেখো দ্য কমান্ড টু অ্যাক্সেস দ্য মেমোরি, এই জন্য এটাকে আমরা বললাম যে ইনপুট আউটপুট পোর্ট ড্রাইভার কানেকশন। হ্যাঁ, যেটা বলছিলাম, ড্রাইভ কানেকশন টু দ্য রেস্ট অফ দ্য কম্পিউটার অ্যান্ড ইট ইজ অলসো রেফার্ড অ্যাজ এ এক্সপেনশন বাস। দেখো ড্রাইভ ব্যাপারটা কি সেটা তোমাদের কিন্তু একটু জানাটা প্রয়োজন রয়েছে। কিরকম দেখো, সাপোজ আমি এখান থেকে আমার মাই কম্পিউটারে গেলাম। ওকে, আমি তোমাদের এখান থেকে ওপেন করে দেখাচ্ছি, মাই কম্পিউটারে গেল। দেখো এখানে আমাকে তিনটে ড্রাইভ দেখাচ্ছে, একটা সিস্টেম ড্রাইভ, আর একটা ডি ড্রাইভ, একটা ই ড্রাইভ, এরকম তিনটে ড্রাইভ দেখাচ্ছে। তাহলে আমি যদি এবার এখানে পেন ড্রাইভ অ্যাড করি, তাহলে কি আমাকে এই তিনটে ড্রাইভের মধ্যেই কাজ করতে হবে, না তার জন্য আলাদা করে রাখবে? তাহলে আমি কি করছি, একটা পেন ড্রাইভ এভাবে এন্ট্রি করছি। দেখো আমি একটা পেন ড্রাইভ এরকম ইনসার্ট করে দিলাম। ওকে, দেখো পেন ড্রাইভ যখনই ইনসার্ট করলাম, দেখো একটা নতুন ড্রাইভ চলে আসবে।
ওকে, দেখো যখনই আমি পেন ড্রাইভটা দেখো এন্ট্রি করলাম, দেখো একটা নতুন ড্রাইভ এখানে চলে আসবে। দেখো এখানে একটা দেখো নতুন ড্রাইভ চলে এসছে, দেখেছো? এখানে একটা নতুন ড্রাইভ চলে এসছে। তার মানে এটা এসেছে কেন? এটা এসেছে একটাই কারণ, কারণ এখানে আমাকে এই তিনটে ড্রাইভ ছাড়াও একটা জিনিস তৈরি হয়েছে। এই জিনিসটাকে আমি বলি ড্রাইভ। দেখো এই জন্য এটাকে দেখো আমরা বলছি হার্ড ডিস্ক ড্রাইভ বলছি, আর এটাকে বলছি ডিভাইস উইথ রিমুভেবল স্টোরেজ। রিমুভেবল স্টোরেজ মানে যেটাকে আমি যদি পেন ড্রাইভটা এখন খুলে নিই, সঙ্গে সঙ্গে কিন্তু এটা দেখো এখান থেকে চলে যাবে। আমি পেন ড্রাইভটা এরকম খুলে নিলাম, দেখো এখান থেকে সঙ্গে সঙ্গে এটা উড়ে চলে যাবে। ওকে, এইটাকে আমরা ড্রাইভ বলে থাকি। এই ড্রাইভটা কিন্তু প্রত্যেকের প্রয়োজন থাকে যে কোনো কিছু আমরা করার জন্য, মানে কোনো কিছু ইউজ করার জন্য ড্রাইভ কিন্তু আমাদের ম্যান্ডেটরি থাকে। আচ্ছা, এবার দেখো দ্য কমান্ড টু অ্যাক্সেস দ্য মেমোরি অর দ্য ইনপুট আউটপুট ডিভাইস ইজ এ কল কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস কি বলবো, যেখানে আমরা ইনপুট আউটপুট ডিভাইসকে কোনো কিছু কমান্ড করব যে তুমি এটাকে কাজ করো, বা এটাকে বললাম যে মাউসকে বললাম তুমি এখানে ক্লিক করো, তাহলে কি হলো, মাউস কি করলো, এই জায়গায় কন্ট্রোল করলো, সেটাকে আমি তাই জন্য বলবো কন্ট্রোল বাস। দ্য অ্যাড্রেস অফ ইনপুট ডিভাইস, ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস অর মেমোরি ইজ ক্যারিড বাই দ্য অ্যাড্রেস বাস। দ্য ডেটা টু বি ট্রান্সফার ইজ ক্যারিড বাই দ্য ডেটাবেস। তাহলে ডেটা বাসের মাধ্যমে আমরা যে কোনো অ্যাড্রেসকে ক্যারি করি। ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস আর এ মেমোরি ক্যারিড বাই অ্যাড্রেস বাস। ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস বলতে কি, আমি এই যে পেন ড্রাইভটা একটু আগে এন্ট্রি করলাম, সঙ্গে সঙ্গে দেখো একটা নতুন একটা ড্রাইভ তৈরি হয়েছিল। দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এর দেখো ড্রাইভ যদি অ্যাড্রেস বলি, দেখো সি ড্রাইভ, এটা ডি ড্রাইভ, এটা দেখো ই ড্রাইভ। এবার আমি যখন পেন ড্রাইভ এন্ট্রি করছি, আমি যখন এখানে পেন ড্রাইভ এন্ট্রি করলাম, দেখো এটা একটা অন্য নতুন ড্রাইভ হলো, দেখো এটা তখন এফ ড্রাইভ হয়ে গেল। ঠিক আছে, তার মানে এই এফটাকে বলে এর অ্যাড্রেস। যেমন আমাদের প্রত্যেকের অ্যাড্রেস রয়েছে, সেরকম এই এফটাকে বলে এর অ্যাড্রেস। আমরা যদি নাম পাল্টাই, দেখো ড্রাইভের এটার নাম রয়েছে, আমি যদি নাম পাল্টাই, দেখো এটার আমি নাম চেঞ্জ করলাম, তাহলে নাম চেঞ্জ করলে দেখো এটা কিন্তু নাম চেঞ্জ হবে, কিন্তু সমস্যাটা কি হবে, দেখো এর পরে যে পাশে ই লেখা ছিল, দেখো ইটা কিন্তু পরিবর্তন হবে না, এর নামের পরিবর্তন হবে। দেখো এর নাম পরিবর্তন হয়েছে, কিন্তু পাশে যে ই ড্রাইভ, ই ড্রাইভ কিন্তু পরিবর্তন হবে না। আমরা নাম পাল্টাতে পারি, কিন্তু ড্রাইভের অ্যাড্রেস কিন্তু আমরা পাল্টাতে পারবো না। এটাকে বলছে ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস। আচ্ছা, এবার আমরা কি ইনস্ট্রাকশন সাইকেল, যখন আমরা কোনো কিছু একটা ইনস্ট্রাকশন দেব, যে ইনস্ট্রাকশন সাইকেল রিপ্রেজেন্ট দ্য সিকোয়েন্স অফ ইভেন্ট দ্যাট টেক প্লেস অন এ ইনস্ট্রাকশন অ্যান্ড রিড ফ্রম এ মেমোরি অ্যান্ড এক্সিকিউটেড। তার মানে কি, যে আমরা কোনো কিছু যখন ইনস্ট্রাকশন দেব, সেটা একটা সাইকেলের মাধ্যমে হবে। যে প্রথমে দেখো আমরা ইনস্ট্রাকশন দিলাম, সেই ইনস্ট্রাকশন সাইকেলের মধ্যে ইনস্ট্রাকশনটা প্রথমে কি হলো, ফেচ হলো, ফেচ হওয়ার পর সেটাকে ডিকোড করা হলো, ডিকোড করার পর সেটা এক্সিকিউট করা হলো, এক্সিকিউট করার পর স্টোর হলো, সেটা আবার ফেচ হলো। তাহলে এইভাবে ইনস্ট্রাকশন সাইকেল কিন্তু পরপর কন্টিনিউ হতে থাকে। মানে একটা ইনস্ট্রাকশন দেওয়ার পরে সেটাকে এক্সিকিউট করা হবে, তারপরে স্টোর করা হবে, ফেচ করা হবে, ডিকোড করা হবে, এই প্রসেস কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। তাহলে এখানে বলছে একটা সিম্পল ইনস্ট্রাকশন সাইকেল কনসিস্ট অফ ফলোইং স্টেপস। যেটা প্রথমে ফেচ বলছে, ফেচিং মানে কি, ইনস্ট্রাকশন ফ্রম দ্য মেমোরি, মানে মেমোরি থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে তুমি এই ডেটাকে নিয়ে এই কাজটা করো, সেটাকে বলছে আমরা ফেচ করা, মেমোরি ফেচ করছে। ডিকোড করা মানে কি, দ্য ইনস্ট্রাকশন ফর দ্য অপারেশন। আমি কোডিং ডিকোডিং আমরা রিজনিং এ পড়েছি, যে কোনো কিছু যখন ডেটা আমরা এন্ট্রি করলাম 456, তাহলে এটা কি হলো, কম্পিউটার তো এই 456 বোঝে না, কম্পিউটার এটাকে বাইনারি ফর্মে বোঝে, কোনো না কোনো বাইনারি ফর্মে বোঝে, তাহলে এটা হলো কোডিং। তারপর কম্পিউটার যখন কাজ করলো, কাজ করে এটাকে যখন ফেরত দেবে, তখন আবার এইরকম প্রসেসই সে করে, কিন্তু যখন ফেরত দেবে তখন ইউজারের কাছে সেটা আবার ঠিকঠাক এইরকম ফরম্যাটে আবার ঘুরে আসবে, সেটা ডিকোডিং। তাহলে এই
এনকোডিং আর মানে কোডিং এনকোডিং আর ডিকোডিং ব্যাপারটা কিন্তু কম্পিউটারের মধ্যে হতে থাকে। এক্সিকিউশন ফর দ্য ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকবে তাকে এক্সিকিউট করা, যে 2+3 বলা হলো সেটাকে এক্সিকিউট করতে হবে। আর আমরা স্টোর করব স্টোরিং ইন মেমোরি। আমি বলেছিলাম স্টোরিং ইন মেমোরি সবসময় ফাইনাল রেজাল্ট যে স্টোর হয় সেটা কিন্তু নয়, যেটা কাজ করার সময় কাজ করতে করতেও কিন্তু সবসময় কম্পিউটার স্টোর করতে থাকে। এটা আমরা আগের ক্লাসে আমরা পড়েছিলাম এটা সম্পর্কে। ওকে, বলো এর মধ্যে কারো কোনো কোশ্চেন যদি থাকে বলো, তাহলে আমরা ফরম্যাট সম্পর্কে জানবো এরপরে, ইনস্ট্রাকশন ফরম্যাট। এবার দেখো ইনস্ট্রাকশন ফরম্যাটের মধ্যে কি কম্পিউটার আন্ডারস্ট্যান্ড ইনস্ট্রাকশন অনলি ইন টার্মস অফ 0 and 1। যে কথাটা আমি অলরেডি বলেছি যে কম্পিউটার অনলি মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, যেটা 0 and 1 মানে যেটাকে আমরা বাইনারি ল্যাঙ্গুয়েজ বলে থাকি। ইন হুইচ ইজ কল্ড এ মেশিন ল্যাঙ্গুয়েজ, আমি এটা বলেছিলাম বাইনারি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ। এ কম্পিউটার প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট ডেসক্রাইব দ্য স্টেপস অর এ পারফর্ম for carrying out a computational task. The process have two tasks, এটা হচ্ছে ইনস্ট্রাকশনস এন্ড ডেটা। দুটোর মধ্যে পার্থক্য থাকে, ইনস্ট্রাকশন আর ডেটার মধ্যে কিন্তু পার্থক্য থাকে। আমরা একটু ভুল করি, ইনস্ট্রাকশন আর ডেটাকে এক বলি। ইনস্ট্রাকশন দেওয়া হলো 2+3, তাহলে 2+3 ইনস্ট্রাকশন কল করলো যে তুমি এটা কাজ করো, এটাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো তুমি এই সামটা করবে, কিন্তু এখানে 2 আর 3 এটা কিন্তু ডেটা। কিন্তু এই যে একটা অপারেশন করতে তোমাকে বলা হয়েছে প্লাস, এটা কিন্তু একটা ইনস্ট্রাকশন। দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে, ইনস্ট্রাকশন আর ডেটার মধ্যে কিন্তু পার্থক্য থাকে। The instruction tell the processor which action is to be needed to be performed on a data, and instruction is divided in two part, একটা হয় operational যেটাকে opcode বলা হয়, আর একটা operand বলা হয়। মানে যে বলা হয় যে যে ইনস্ট্রাকশন হয় সেটা বলে থাকে যে আমাদের প্রসেসরকে বলে যে তুমি কি কাজ করতে চাও, যোগ করবে না বিয়োগ করবে না গুণ করবে না ভাগ করবে, সেটা কিন্তু প্রসেসরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকে ইনস্ট্রাকশন। ওকে, আচ্ছা, the opcode represent the action which a processor must execute and operated differences of parameter of the action dependent on the operation। তাহলে এই অপকোড যেগুলো হয় সেগুলো বিভিন্ন অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে যেটাকে প্রসেসরকে এক্সিকিউট করতে হয়। আচ্ছা, এবার হচ্ছে মেমোরি হায়ারার্কি। যে আমরা যেমন দেখবে বাস্তুতন্ত্র যেরকম পরিবেশ বিজ্ঞানে পড়েছি বাস্তুতন্ত্রের মধ্যে, সেরকম একটা জিনিস মেমোরির একটা আমাদের এরকম হায়ারার্কি ব্যাপারটা জানতে হবে, যে যত উপরের দিকে যাবে তত তার স্পিড বাড়তে থাকবে, আর যত নিচের দিকে যাবে তার ক্যাপাসিটি বাড়বে, স্পিড কমবে। সেটা আমরা ভালো করে জানি, আমি এখানটা পড়ছি তাহলে বুঝবে। The hierarchical arrangement of the storage in the current computer architecture is called a memory hierarchy. It is the designed to take advantage of memory locality in a computer program. Each level of hierarchy is of a higher speed and lower latency. This is for smaller size than the lower level. Following diagram represent. প্রথমে আমি বলেছিলাম দেখো রেজিস্টার ইন দ্য সিপিইউ, সিপিইউ এর মধ্যে রেজিস্টার থাকে, রেজিস্টারকে কিন্তু সবচেয়ে ফার্স্টেস্ট মেমোরি বলা হয়ে থাকে। এরকম পরীক্ষায় কোশ্চেন আসবে, হুইচ ইজ দ্য ফার্স্টেস্ট মেমোরি, তাহলে বলতে হবে রেজিস্টার ইজ কল্ড দ্য ফার্স্টেস্ট মেমোরি। রেজিস্টারের থেকে তার থেকে একটু স্লো হয় কি ক্যাচ মেমোরি এবং সাইজে বড়। দেখো যত নিচের দিকে যাবে তত মেমোরি ক্যাপাসিটি বাড়বে আর স্পিড কিন্তু কমতে থাকবে। ক্যাচ মেমোরি, তারপর হচ্ছে মেন মেমোরি, মেন মেমোরির মধ্যে আমরা র্যাম কে বলে থাকি র্যাম মেমোরি, মেন মেমোরির মধ্যে থাকে র্যাম মেমোরি। তারপর থাকে ডিস্ক ক্যাচ, যে দুরকম ক্যাচ থাকে, একটা হচ্ছে এমনি মেমোরি ক্যাচ থাকে আর একটা ডিস্ক ক্যাচ থাকে। আমরা দেখবে যখন ফোন দেখবে এক সপ্তাহ ইউজ করার পর দেখবে ক্যাচ জমে যায়, সেগুলো কিন্তু ডিস্ক ক্যাচ জমে। মানে তুমি কোনো একটা ডিস্কের মধ্যে তুমি তোমার ফোনের মধ্যে কোনখানে কোন গানটা চালু করেছিলে, কোন সিনেমাটা দেখেছিলে, সমস্ত ইনফরমেশন কিন্তু ক্যাচ হিসাবে জমে থাকে, সেটাকে ডিস্ক ক্যাচ বলে। মেমোরি ক্যাচ ফাস্টেস্ট হয়, ডিস্ক ক্যাচ কিন্তু তার থেকে একটু স্লো হয়ে থাকে। আর তারপর থাকে বিভিন্ন ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক ডিস্কের মধ্যে থাকে আমাদের হার্ড ডিস্ক বলো, হার্ড ডিস্ক থাকে, প্লাস এখন প্রেজেন্টলি হার্ড ডিস্কের জায়গায় কি এসেছে কি বলতে পারবে? এখন হার্ড ডিস্কের জায়গায় বেশি ইউজ করা হয় কোন জিনিসটা?
যেটা ফাস্ট করে কম্পিউটারকে আলো? এসএসডি। এসএসডি, বাহ, ভেরি গুড ভেরি গুড, সেটাকে বলা হয় এসএসডি। ওকে, এসএসডির জন্য এসএসডির ক্যাপাসিটি একটু কম কিন্তু স্পিড অনেক বেশি, এগুলো কিন্তু একটা ম্যাগনেটিক ডিভাইস। তারপর আমরা অপটিক্যাল ডিস্ক আমরা জানি, কেউ অপটিক্যাল ডিস্কের একটা এক্সাম্পল দাও তো। ডিভিডি। ডিভিডি, সিডি, ডিভিডি এগুলোকে আমরা অপটিক্যাল ডিস্ক বলি। তারপর আমরা ফ্ল্যাশ ডিস্ক করব, সেটা হচ্ছে পেন ড্রাইভকে আমরা ফ্ল্যাশ মেমোরি বা ফ্ল্যাশ ডিস্ক বলে থাকি। ম্যাগনেটিক টেপের ব্যবহার এখন আর সেভাবে নেই। ওকে, তাহলে যত আমরা নিচের দিকে যাব মেমোরি ক্যাপাসিটি বাড়বে কিন্তু স্পিড কমতে থাকবে, এটাকে আমরা বলবো মেমোরি হায়ারার্কি। আচ্ছা, এবার আছে মেমোরি অর্গানাইজেশন। কম্পিউটার মেমোরি ইজ দ্য store space in a computer where data can be processed and instruction required to be stored. The memory is divided into large number of small parts. They are called the cell. Each location of a cell has a unique address which varies from 0 to memory size -1. তাহলে সাম ইম্পর্টেন্ট ডেফিনেশন, কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন সম্পর্কে আমাদের জানতে হবে। এই ডেফিনেশন গুলো কি কি? যে accumulator and the generation and the special purpose register. এই যে প্রথমে বললাম রেজিস্টার, রেজিস্টার কি? a CPU contains a number of register to store data temporarily during the execution of a program. The number of differ of a processor to processor register are classified as follows. মানে কি হয়, যে রেজিস্টার কি হয়, যখন আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি, তখন কোনো একটা কাজ বললাম, সে কাজ করতে গেলে সেই যে ডেটাটাকে আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে ধার নেওয়ার ব্যাপারটা আমি তোমাদের বলেছিলাম, যদি কোনো একটা মুভি চালাতে হয় সেটা কিন্তু র্যামে নিয়ে এসে চালাতে হয়। তাহলে র্যামে নিয়ে এসে যখন আমি চালাবো, র্যামের তো অতটা ক্যাপাসিটি থাকে না, তখন একটা ভার্চুয়াল মেমোরি আমরা সেকেন্ডারি স্টোরেজ থেকে নিয়ে থাকি। সেরকম যখন কোনো কিছু কাজ হয়ে থাকে, এই রেজিস্টার মেমোরি কি করে, সেখানে ডেটাটাকে টেম্পোরারিলি স্টোর করে থাকে। যখন সে কাজ করতে চায়, সে কাজ করার পরে সে কি করে, সেই ডেটাটাকে আবার ডিলিট করে দেয়। এই জন্য আমরা সেটাকে টেম্পোরারি রেজিস্টারকে আমরা ফাস্টেস্ট মেমোরি বলি এবং সবচেয়ে স্মলেস্ট সাইজের বলে থাকি। কিছু হয় দেখো জেনারেল পারপাস রেজিস্টার, যেগুলো হয় ইন্টারমিডিয়েট রেজাল্ট ডিউরিং দ্য এক্সিকিউশন অফ প্রোগ্রাম, যেগুলো সঙ্গে সঙ্গে যেগুলো রেজিস্টার স্টোর ডেটা অ্যান্ড ইন্টারমিডিয়েট রেজাল্ট ডিউরিং দ্য এক্সিকিউশন অফ প্রোগ্রাম। সাপোজ তুমি একটা কাজ করছো যে 2+3+7+8+9 এরকম করছো, তাহলে 2+3 করলে সেটা যে 5 হবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের দেখিয়ে দেয়। দেখবে ক্যালকুলেটরে যখন করতে চাই, তারপরে আবার 5 এর সাথে 8 করলে 5 কে যোগ করে, তাহলে মাঝখানে যে 2+3 5 হলো, এই কাজকে ইন্টারমিডিয়েট রেজাল্ট আমরা বলে থাকি। সেই ইন্টারমিডিয়েট রেজাল্টকে দেখানো এবং তার সাথে সাথে স্টোর করা জেনারেল পারপাস রেজিস্টারের কাজ হয়ে থাকে। আর অ্যাকিউমুলেটর কি? ইট ইজ মোস্ট এফিসিয়েন্ট ইন ডেটা মুভমেন্ট, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন হয়ে থাকে এর মধ্যে। ইট হ্যাজ সাম স্পেশাল ফিচার্স অফ দ্য জেনারেল পারপাস রেজিস্টার ডু নট হ্যাভ। আফটার এক্সিকিউশন অফ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইনস্ট্রুমেন্ট, the result is placed on the accumulator. All data transfer between CPU and the device port are performed through their accumulator, through the accumulator. কি হয় অ্যাকুমুলেটরের মধ্যে, কি হয় যে কিছু ইনস্ট্রাকশন থাকে জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে, যে যখন কোনো অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন হয়ে থাকে, তখন ডেটা আর কম্পিউটারের মধ্যে যে একটা কানেকশনের প্রয়োজন রয়েছে, সেটা করে থাকে অ্যাকিউমুলেটর। ওকে, যখন কোনো অ্যারিথমেটিক যে 2+3 করো বা হুইচ ইজ মোর গ্রেটার, 5 আর 6 এর মধ্যে কে বড়, এইরকম যখন কোনো রকম লজিক্যাল কাজ হয়ে থাকবে, সেগুলো কিন্তু স্টোর হয়ে থাকে অ্যাকিউমুলেটরের মধ্যে। ওকে, সাম পারপাস রেজিস্টার যেগুলো হয়, যেগুলোকে আমরা পিসি বলে থাকি, প্রোগ্রাম কাউন্টার বলে থাকি, পার্সোনাল কম্পিউটারও বলি, যেটা আমরা কম্পিউটারের মেন ফ্রেমের মধ্যে বলে থাকি যে কম্পিউটার কিরকম হয়, কিন্তু এখানে আমরা পিসি বলি কি, প্রোগ্রাম কাউন্টারের মধ্যে। প্রোগ্রাম কাউন্টার কি করে, দ্য প্রোগ্রাম কাউন্টার কিপস ট্র্যাক of the address of the instruction which is to be executed next. মানে এটা কি করে থাকে, দেখে থাকে যে প্রোগ্রাম কাউন্টার কি করে, যে দেখে ট্র্যাকের মধ্যে যে কোন কাজের পরে কোন কাজটা করতে হবে, এই কাজটা করে থাকে প্রোগ্রাম কাউন্টার। So it is holds the address of the memory location which contains the next instruction to be fetched from the memory. It contains automatically incremented after an instruction has been fetched.
তাহলে এগুলো কি কাউন্ট করে থাকে, যে দেখে কিপস ট্র্যাক দ্য অ্যাড্রেস অফ দ্য ইনস্ট্রাকশন, যে কার পরে কি কাজটা করতে হবে সেটাকে ট্র্যাকের মধ্যে রাখে বা সেটাকে এক্সিকিউট করে। স্ট্যাক পয়েন্টার কি? স্ট্যাক পয়েন্টার ইজ এ সিকোয়েন্স অফ মেমোরি লোকেশন ডিফাইন্ড বাই ইউজার। যে কোন একটা মেমোরি লোকেশন কি হবে, যে কোন জায়গায় সেটা স্টোর থাকবে, সেই সিকোয়েন্স অফ মেমোরি লোকেশন ডিফাইন্ড বাই দ্য ইউজার, এটাকে কাউন্ট করে থাকে স্ট্যাক কাউন্টার। যে ইট ইউজুয়ালি সেভ দ্য কন্টেন্ট অফ এ রেজিস্টার ইফ রিকোয়ার্ড ডিউরিং দ্য এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম। The stack pointer holds the address of the last occupied memory location of the stack. মানে কি হয় দেখবে, সাপোজ আমি দেখো এখানে এই দাগটা হঠাৎ করে এখানে পড়ে গেল, তাহলে এই যে দাগটা পড়ে গেল এই কাজটা তো এখানে কমপ্লিট হয়ে গেল, তাহলে সঙ্গে সঙ্গে রেজিস্টার এখান থেকে ডিলিট করলো। কিন্তু আমি যদি এখানে কন্ট্রোল টিপে যে আন্ডু মারি, দেখো শুধু এইটুকু মুছলো, পুরো জিনিসটাকে মুছে গেল, পুরোটা মুছলো না। তাহলে এই যে আগের কাজটাকে স্টোর করে রাখা, এটা করে থাকে স্ট্যাক প্রোগ্রাম। বা আমি যদি আবার একবার আন্ডু মারি, তাহলে দেখো সেই নিচের এই লেখাটাও মুছে গেল। তারপর আমি যদি আবার এটাকে রিডু করে থাকি, যে আমি এই কাজটাকে আবার করতে চাইছি, তাহলে দেখবে এই লেখাটা আবার চলে আসবে। তাহলে এই কাজটা করে থাকে কিন্তু স্ট্যাক পয়েন্টার। ওকে, instruction register থাকে, যা a register the instruction until it is decoded. Some computer have two type of instruction register, so they can fetch and save the next instruction to be execution of the previous instruction is going on. যে কোনো কিছু কাজের মধ্যে instruction register কি করে থাকে, যে কোন কাজগুলো হচ্ছে এখন বা কোন কাজটা হতে পারে সেই সম্পর্কে যে ধারণা, সেই সম্পর্কে যে কনসেপ্ট, এগুলো কিন্তু instruction register করে থাকে। নেক্সট দেখো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, যেগুলো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার যেগুলো কি করে থাকে, অ্যাড্রেস রেজিস্টার হোল্ড দ্য অ্যাড্রেস অফ এ নেক্সট মেমোরি লোকেশন হোয়ার দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউট। ওকে, while the first instruction is being executed, the address to the next memory location held by the computer, held by it, the computer CPU user address bus to communicate the which memory address wanted to access. The memory controls reads the address and this then puts the data stored in the memory address by back onto the address box and the CPU to user. আর মেমোরি ডেটা অ্যাড্রেস কি? মেমোরি ডেটা অ্যাড্রেস যেটাকে এমডিআর বলা হয়, মেমোরি ডেটা রেজিস্টার, যে এটা রেজিস্টার যেখানে কম্পিউটার কন্ট্রোল করে, কন্টেন্স দ্য ডেটা টু বি স্টোরড অফ এ কম্পিউটার স্টোরেজ, দ্যাট ইজ র্যাম এর মধ্যে যে ডেটা স্টোর থাকে তাকে মেমোরি ডেটা অ্যাড্রেস বলা হয়। The data after a fetch from a computer storage, they act like a buffer and hold anything that is copied memory ready for the processor to use it. তাহলে প্রথমে যখন কোনো ইনস্ট্রাকশন যাবে সেটা র্যামের মধ্যে প্রসেস হবে, তারপর সেটা প্রসেসরের কাছে যাবে, এরপর প্রসেসর সেটাকে এক্সিকিউট করে আবার র্যামে পৌঁছে দেবে, র্যাম সেটাকে আউটপুট ডিভাইসে পাঠাবে। তো এই কাজের মধ্যে একটা স্টোর করার ব্যাপার থাকে র্যামের মধ্যে, সেই স্টোর করে থাকে মেমোরি ডেটা অ্যাড্রেস। মেমোরিকে আমরা জেনারেলি ভাগ করে থাকি তিনটে ভাগে, একটা হচ্ছে ক্যাচ মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ড মেমোরি। আমরা যেমনি পড়েছি যে মেমোরি দুই ভাগে বিভক্ত, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। এখন কিন্তু কনসেপ্ট ক্যাচ মেমোরি কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট টাইপের মধ্যে আমাদের পড়ে। ওকে, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি আর ক্যাচ মেমোরি। জন্য কোশ্চেন এলে মেমোরি ক টাইপ, আমরা তিনটে বলবো, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি এবং ক্যাচ মেমোরি। আচ্ছা, হোয়াট ইজ ক্যাচ মেমোরি? ক্যাচ মেমোরি দেখো এখানে আমাদের একটু ভালো করে জানতে হবে হোয়াট ইজ ক্যাচ মেমোরি। ক্যাচ মেমোরি, সিপিইউ ইজ মাচ ফাস্টার দ্যান মেমোরি। যে সিপিইউ বলতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কিন্তু মেমোরি থেকে ইজ মাচ ফাস্টার দ্যান মেমোরি। দ্য প্রবলেম কামস when the CPU issues a memory request, it will not get the data it need from a CPU cycle. The slower the memory, the more cycle the CPU will have to wait. The problem can be overcome by introducing a small very first memory near the CPU. দেখো একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে যে ক্যাচ মেমোরির কনসেপ্টটা কি। দেখো ক্যাচ মেমোরি কি, আচ্ছা তোমাদের তার আগে আমি একটা জিনিস দেখাই। দেখো আমি প্রথমে এখানে কম্পিউটারে গেলাম, এখানে মাইক্রোসফট ওয়ার্ড খুললাম। দেখো মাইক্রোসফট ওয়ার্ড খুললো, খোলার সাথে সাথে দেখো মাইক্রোসফট ওয়ার্ড এখানে স্টার্টিং বলে দেখাচ্ছে, এখানে একটু লোডিং হলো, তারপরে প্রসেসিং হলো, তারপর এখানটা খুললো। ওকে, দেখো এটা কিছুটা টাইম দেখো এখানে লাগবে, দেখো কতটা টাইম লাগলো তোমরা সবাই দেখতে পেলে। ওকে,
এবার আমি এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে আমি যখন মাইক্রোসফট ওয়ার্ড অফ করলাম, নেক্সট টাইম দেখো আমি আবার গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, নেক্সট দেখো আমি আবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, দেখো এবারে দেখবে বেসিক্যালি আগের থেকে কিছুটা হলেও কিন্তু ফাস্ট এখানে ওপেন হয়, কিছুটা হলেও এখানে কিন্তু ফাস্ট ওপেন হবেই। এবার এখানে কম্পিউটার একটু তোমরা যেহেতু এতে দেখছো সেই জন্য এখানটা মনে হচ্ছে স্লোই লাগছে, কিন্তু সবসময় কিন্তু দেখবে ফার্স্ট টাইমের থেকে সেকেন্ড টাইমে কিন্তু এটা ওপেনটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হবে। এটার কারণ কি, কেন তাড়াতাড়ি ওপেনটা হয়, প্রথমবারের থেকে সেকেন্ড বারে কেন তাড়াতাড়ি ওপেন হয়, কিভাবে কাজ হয় একটু দেখো। কি হয়, সাপোজ এখানে একজন ইউজার বসে আছে, ইউজার এখানে ইনপুট দেবে, ইউজার বললো যে একটা কোনো কিছু ফাইল বা কোনো একটা মুভি চালাও, তাহলে ইউজার সেই ডেটাটা কার কাছে নিয়ে যাবে, ইউজার ডেটাটা হচ্ছে প্রসেসরকে ইনস্ট্রাকশন দেবে, তাহলে ডাইরেক্ট তো সেটা প্রসেসরের কাছে যাবে না, তাহলে সেই ডেটাটা প্রথমে যাবে কার কাছে, প্রথমে যাবে কার কাছে যাবে বলো, সিপিইউ। না প্রথমে যাবে দেখো একদম প্রথমে যাবে র্যাম এর কাছে। আচ্ছা আমি একটু অন্যভাবে বলি, যে সাপোজ একজন মানে সাপোজ কি হলো, একজন প্রসেসর বসে আছে, প্রসেসরকে আমি মনে করলাম একটা কোম্পানির সিইও বসে আছে, ঠিক আছে, সে সমস্ত কিছু লোকের প্রসেসিং পেমেন্ট সমস্ত কিছু সে হ্যান্ডেল করে। এবার তার কাছে একটা এলো, তার কাছে একটা ইনস্ট্রাকশন এলো যে তুমি আমাকে 10 পেটি এই জিনিসটা পাঠাও, তাহলে প্রসেসরকে চাইলো, তাহলে প্রসেসরকে বললো কোনো একটা কাজ সেটা পাঠাতে বললো অথবা কোনো কিছু একটা কাজ করতে বললো, তাহলে প্রসেসরের মধ্যে কি সেই জিনিসটা বা সেই ডেটাটা স্টোর থাকে, না প্রসেসরের কাছে যদি সাপোজ ধরো হচ্ছে তোমার এই বলো কোনো একটা ওই ম্যাগি কোম্পানি, তাহলে যে ম্যাগি কোম্পানির যে সিইও তার কাছে কি সবসময় সে কি ম্যাগি পকেটে নিয়ে নিয়ে সবসময় ঘোরে, তার কাছে নিশ্চয়ই থাকে না, তাহলে ম্যাগি থাকে কোথায়, কোনো না কোনো একটা জায়গায় স্টোর হাউস যেখানে তৈরি হচ্ছে সেখানে থাকে, যে স্টোর হাউসকে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্ক বলে থাকি। তাহলে সে ম্যাগি কোম্পানির হেড হতে পারে, কিন্তু তার কাছে তো ম্যাগি নেই, ম্যাগি আছে কোনো একটা হাউসে মানে সেকেন্ডারি স্টোরেজ। তাহলে যদি কোনো একটা সিইও কে বলা হয় যে তুমি ম্যাগি পাঠাও, 500 পেটি ম্যাগি পাঠাও, তাহলে সে কি নিজে গিয়ে এখানে প্যাকিং করে মালটা লোড করে সে কি পাঠাবে, নিশ্চয়ই সে পাঠাবে না। সে কি করবে, তার যে নিচের যে রয়েছে মানে যে এই গোডাউনে জানে এই কোথায় রয়েছে, সে জানে যে বললো যে আমার গোডাউনে তো মাল রয়েছে, তাহলে সে কি করবে, র্যাম কে বলবে যে যে মানে আমাদের যে তার যে বলো না ওটাকে কি বলে, সুপারভাইজার, ঠিক আছে, সুপারভাইজারকে বলবে যে আমার এত পেটি লাগবে তুমি নিয়ে এসো, তাহলে সুপারভাইজারও কি সেখান থেকে নিয়ে আসবে, মানে র্যাম কি ডাইরেক্ট নিয়ে আসবে, র্যামও কিন্তু নিয়ে আসবে না, সে কি করবে পাঠাবে যে কোনো একটা লেবারকে বলবে কাজ করতে, তাহলে র্যাম থেকে আসবে যে সে র্যাম এখানে এসে কি করবে, লেবারকে দিয়ে এখান থেকে জিনিসটাকে প্যাকিং করবে, তাহলে প্যাকিং করে র্যাম আবার নিয়ে আসবে, সেটা নিয়ে এসে প্রসেসরকে দেবে, প্রসেসর তখন সেটাকে তার কমপ্লিট করে দেবে। তাহলে দেখো এই টাইমের মধ্যে যতক্ষণ প্রসেসরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো, তারপর সে র্যাম যখন এক্সিকিউট করে সেটাকে আবার এখান থেকে খুঁজে এখানে গিয়ে প্রসেসরের কাছে পৌঁছে দেবে, ততক্ষণ তো প্রসেসর চুপচাপ বসে রয়েছে, তার মানে কম্পিউটার এই টাইমের মধ্যে অন্য কোনো কাজ করতে পারবে না। তাহলে একটা সমস্যা দেখা দিল যে কম্পিউটারে এই টাইমের মধ্যে আমি অন্য কোনো কাজ প্রসেসিং করতে পারবো না, ফলে কি হবে, কম্পিউটার এফিসিয়েন্ট থাকলেও প্রসেসর কাজ করতে পারলেও সেই টাইমে প্রসেসর বসে থাকবে, এবার আমরা তো প্রসেসরকে বসিয়ে রাখতে পারবো না, তখন এই জায়গার মধ্যে এলো যে বুঝতে পারলো যে একটা সমস্যা দেখা দিচ্ছে, তাহলে এই সমস্যা পূরণ করার জন্য বা সমাধান করার জন্য এসে গেল একজন ব্যক্তি, সেটা হচ্ছে সেক্রেটারি। ওকে, তাহলে সেই জন্য কি করলো প্রসেসর, কি করলো একজন সেক্রেটারিকে রাখলো। তাহলে এরপরে যদি কোনো একটা এসে থাকে, সেক্রেটারিকে বলবে যে এই এই কোম্পানি থেকে এসছে অর্ডার, সেক্রেটারি করলো, সেক্রেটারি বললে ঠিক আছে স্যার কোনো অসুবিধা নেই, তাহলে সে কি করলো এরকম কয়েকটা দুটো তিনটে সেক্রেটারি রেখে দিল, তাহলে একে বললো যে তুই যা এই কোম্পানি থেকে নিয়ে আসবি, তুই একে যা এই কোম্পানি থেকে নিয়ে আসবি, একে বললো যা তুই এই কোম্পানির এই জিনিসটা নিয়ে আসবি, তাহলে তিনজনকে দেখো আলাদা আলাদা ইনস্ট্রাকশন দিল। এ যতক্ষণে যে কাজটা এ আবার র্যাম কে দেবে, দিয়ে র্যাম আবার এইটা এখান থেকে জিনিসটা করে এখানে এটাকে কমপ্লিট করবে। সেম ব্যাপার এও যাবে এখান থেকে ভায়া র্যাম হয়ে এখানে আসবে, আবার এখান থেকে ঘুরে যাবে, দেখো সেম ব্যাপার এও এক্সিকিউট করবে, এখান থেকে যাবে তাহলে এখানে,
তাহলে দেখো একসাথে 3-4টা কাজ হচ্ছে এবং এই টাইমের মধ্যে প্রসেসর কিন্তু একদম বুঝতে পারছে না। এটা যদি 1 মিনিটে করে, এটা যদি 2 মিনিটে করে, এই 1 মিনিটের মধ্যে এ খালি হয়ে যাচ্ছে, পরের ইনস্ট্রাকশন আবার এ নিয়ে চলে যাবে। এই যে মিডিলে যে একটা সেক্রেটারির কনসেপ্ট, এটা কিন্তু কাজ করে থাকে ক্যাচ মেমোরি। ওকে, এর ফলে কি হয়, কম্পিউটার ধীরে ধীরে ফাস্ট হচ্ছে। এটা ডিপেন্ড করে কার উপর জানো? এখন যে বিভিন্ন প্রসেসর বেরোচ্ছে, i5, i7, i10 যে প্রসেসর গুলো বেরোচ্ছে, এগুলো বলে বিভিন্ন কোর বেশি থাকে। যদি একটু পড়ে থাকো, যদি তুমি দেখবে যে কতগুলো কোর থাকে, অক্টা কোর, পেন্টা কোর, এরকম পেন্টিয়াম, অক্টা কোর এরকম দেখবে থাকে। অক্টা কোর মানে কি, এরকম 8টা সেক্রেটারি, 8টা আলাদা আলাদা চেম্বার আছে। তাহলে ইনস্ট্রাকশন গেলে যত বেশি কোর থাকবে, তত মেমোরি কিন্তু ফাস্ট হবে, বা তত প্রসেসর তত বেশি কাজ করতে পারবে। ওকে, বোঝা গেছে প্রত্যেকের ক্যাচ মেমোরির কনসেপ্ট? হোয়াট ইজ ক্যাচ মেমোরি? হ্যাঁ স্যার। সেকেন্ড টাইম ফার্স্ট হয় কেন তাহলে? ওই সেকেন্ড টাইম ফার্স্ট হয় কারণ, ওকে ওকে, ভালো কোশ্চেন করেছো। সেকেন্ড টাইম কেন ফার্স্ট হয়, খুব ভালো কোশ্চেন। দেখো, যে এই যে সেক্রেটারি যে রয়েছে, এই সেক্রেটারি কি হয়, ফার্স্ট হয়? তাহলে প্রথম যখন ইনস্ট্রাকশন দেবো, তাহলে দেখো প্রথমে ইনস্ট্রাকশন ক্যাচ মেমোরি আসার আগে কি হতো, প্রসেসর এখান থেকে এখানে গেল, র্যাম কে দিল, র্যাম সেকেন্ডারি স্টোরেজ থেকে কালেক্ট করলো, কালেক্ট করে আবার এখান থেকে এখানে পৌঁছে দিল। তাহলে এই জায়গার মধ্যে যতটা টাইম লাগছে, প্রথমবার বেশি লাগে একটাই কারণে, যখন প্রথমে সেক্রেটারি নিল, সেক্রেটারি র্যাম কে দিল, র্যাম এখান থেকে খুঁজলো, তারপর র্যাম আবার নিয়ে এসে সেক্রেটারিকে দিল, সেক্রেটারি আবার এখানে প্রসেসরকে দিল। এই প্রসেসে বেশি টাইম লাগে। কিন্তু সেকেন্ড টাইম কি হয়, যখন এখানে সেক্রেটারি কিন্তু দেখে নিয়েছে যে জিনিসটা কোথায় আছে, পরের বারে যখন ক্যাচ মেমোরিকে কোনো কিছু প্রসেসর বলবে যে এই কোম্পানিকে 10 পেটি জিনিস নিয়ে আসতে, এরপর ক্যাচ মেমোরি কিন্তু সেকেন্ড টাইম আর র্যামের কাছে যাবে না, নিজেই যাবে দৌড়ে সেই জায়গায় খুঁজে নিয়ে এসে এখানে পৌঁছে দিতে। ফলে দেখো এর কি সাইজ ছোট, সাইজ ছোট হওয়ার জন্য তাড়াতাড়ি যাবে এবং তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারবে। র্যাম একটু স্লো কাজ করবে, র্যাম যতক্ষণে কাজটা করবে তার থেকে আগে কিন্তু প্রসেসর করে দেবে। এই জন্য ক্যাচ মেমোরি সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি বলা হয়ে থাকে। আমরা বলেছিলাম ক্যাচ মেমোরি উপরের দিকে থাকে, তো এটা সাইজে ছোট হয় কিন্তু কাজে ফাস্ট করে থাকে। এই জন্য সেকেন্ড টাইম দেখবে তাড়াতাড়ি ওপেন হয়ে যায়। ওকে, হ্যাঁ স্যার। ওকে, চলো এবার দেখো, এই যে ক্যাচ মেমোরি যেটা বললাম যে এটা হয় স্মল, ফার্স্ট মেমোরি ইজ কল্ড ক্যাচ মেমোরি। ক্যাচ মেমোরি ইজ ভেরি হাই স্পিড semiconductor memory which can be speed up the computer and it's all a buffer between the CPU and the main body. বাফার মানে কি, দুজনের মধ্যে কানেকশন সৃষ্টি করে, একটা বাফার বল। It also uses to hold those parts of a data and program which are most frequently used by the CPU. The part of a data and the program are transferred from disk of a cache memory by operating system from CPU can access them. Advanced की कैच मेमोरी इज फास्टर देन मेन मेमोरी, ऑलरेडी बोला। इट consumes less across time to compare the main memory থেকে কম টাইমে কাজটা করে। ইট স্টোর দ্য প্রোগ্রাম দ্যাট ক্যান বি এক্সিকিউটেড উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম। কম টাইমের জন্য কাজের জন্য ইট স্টোর ডেটা ফর এ টেম্পোরারি ইউজ। এই জন্য টেম্পোরারি যদি আমরা কম্পিউটার রিস্টার্ট করে দিই, তাহলে কিন্তু ক্যাচ মেমোরিও ডিলিট হয়ে যায়। এবার ডিসঅ্যাডভান্টেজ কি, ক্যাচ মেমোরি হ্যাজ এ লিমিটেড ক্যাপাসিটি, সেই লিমিটেড ক্যাপাসিটি হয় অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ। এই জন্য যত বেশি ক্যাচ মেমোরি যদি মেমোরি বাড়াতে চাই, তাহলে কিন্তু বেশি পরিমাণে আমাদের এক্সপেন্সিভ হবে। এই জন্যই বললাম যে যার দেখো, দেখবে যে প্রসেসর যখন কিনতে যাবে, তখন দেখবে প্রসেসরের পাশে লেখা থাকে 9M ক্যাচ, 13M ক্যাচ, এরকম লেখা থাকে। যদি ফ্লিপকার্ট খোলো, তখন দেখবে প্রসেসর সার্চ করবে যে i5 প্রসেসর, তখন দেখবে i5 প্রসেসর তোমার হচ্ছে যেটা 9M ক্যাচ হয় তার দাম যদি 12,000 টাকা হয়, 13M ক্যাচের দাম হয়ে যাবে 20,000 টাকা। দামে বেশি হয়, তার মানে যত আমরা বেশি ক্যাচের পরিমাণ বাড়াতে চাইবো, তত কিন্তু আমাদের টাকা বেশি লাগবে। ওকে, এই জন্য এটা সেই জন্য বলা হচ্ছে ভেরি এক্সপেন্সিভ বলা হয়। বাফার দেখো আলাদা করে বলা আছে, একটা টেম্পোরারি ফিজিক্যাল স্টোরেজ ইউজ ফর এ ডেটা ডিউরিং দ্য এক্সিকিউশন অফ প্রসেস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। যখন কোনো কিছু ডেটাকে আমরা এক্সিকিউট করি, যখন টেম্পোরারি ইউজের জন্য, তখন একটা জায়গার মধ্যে ডেটাকে স্টোর করা, একটা প্লেস থেকে আরেকটা প্লেসের মধ্যে ডেটাকে এক্সিকিউশন করার জন্য যে টেম্পোরারি স্টোরেজ করি, সেটাকে আমরা বাফার বলে থাকি।
ওটা ক্যাশ মেমোরি আমরা পড়লাম। এবার আমরা জানবো প্রাইমারি মেমোরি সম্পর্কে। প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি কি? প্রাইমারি মেমোরি হোল্ডস অনলি দোজ ডেটা অফ ইনস্ট্রাকশন which our computer is currently working. It has a limited capacity and data gets lost when power is switched off. এটাই বললাম, যদি কারেন্ট কখনো অফ হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু প্রাইমারি মেমোরি বা র্যাম কিন্তু সুইচ অফ হয়ে যায়। ফলে যে ডেটা, যে কম্পিউটার হয়তো দেখবে কারো ইউপিএস যদি না থাকে, তাহলে কম্পিউটার চলতে চলতে হঠাৎ কারেন্ট পালিয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখবে তার ডেটাগুলো আর সেভ হবে না, ডাইরেক্ট উড়ে যাবে। তাহলে এই জন্যই যে কম্পিউটার যদি অফ হয়ে যায় তখন কিন্তু এই মেমোরি সমস্ত কিছু ডিলিট হয়ে যায় প্রাইমারি মেমোরি থেকে। এই জন্য র্যামকে আমরা ভোলাটাইল মেমোরি বলে থাকি। ইট জেনারেলি মেড আপ অফ এ সেমিকন্ডাক্টর ডিভাইস, সেমিকন্ডাক্টর যেটাকে অর্ধপরিবাহী বলে থাকি, জেনারেলি মেড অফ দ্য সিলিকন, জার্মেনিয়াম সিলিকন যে সেমিকন্ডাক্টর হয়ে থাকে সেগুলো দিয়ে তৈরি করা হয়। দ্য মেমোরি আর not as fast as register মতো এত বেশি ফাস্ট হয় না। the data or instruction required to process earlier resides the main memory. এগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে র্যাম বলি, একটাকে রম বলি। প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম আর রম বলে থাকি। যে র্যাম আর রমের মধ্যে দিস আর দ্য সেমিকন্ডাক্টর মেমোরি নোন অ্যাজ মেন মেমোরি, ভোলাটাইল মেমোরি যে অফ করলে বন্ধ করলে কারেন্ট চলে গেলে আবার উড়ে যায়, ডেটা ইজ লস্ট ইন দ্য পাওয়ার ইজ সুইচড অফ, ইট ইজ ওয়ার্কিং মেমোরি অফ এ কম্পিউটার। এই জন্য এটাকে ওয়ার্কিং মেমোরি বলা হয়, যেটা কাজ হতে থাকে, মানে যেটাকে কাজ করে থাকি ওয়ার্কিং মেমোরি আমরা বলি। আমরা প্রাইমারি মেমোরি কি? ফাস্টার দেন সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি থেকে ফাস্ট হয় কিন্তু রেজিস্টারের থেকে স্লো হয়। এই কম্পিউটার ক্যান নট রান উইদাউট এ প্রাইমারি মেমোরি। দেখবে অনেক সময় দেখবে কম্পিউটার স্টার্ট হয় না, যাদের কাছে যারা কম্পিউটার চালাতে মোটামুটি জানে তারা কিন্তু দেখে বলে দেবে যে তোমার কিসের ডিস্টার্ব রয়েছে। কারণ তুমি হয়তো কম্পিউটার চালালে, যদি কম্পিউটার অন নাই হয়, দেখবে কম্পিউটার চালালে অনই হচ্ছে না, তাহলে বলবে, অথচ ভিতরে লাইন এসছে, তোমার মাদারবোর্ডে লাইন এসছে, অথচ তোমার কম্পিউটার চালু হচ্ছে না, তাহলে দেখেই বলে দেবে যে তোমার র্যামের ডিস্টার্ব আছে। আবার দেখবে অনেক সময় কম্পিউটার চালু হলো, চালু হয়ে যাওয়ার পর প্রথমে স্ক্রিনটা এলো, তারপর সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল, তখন বুঝতে পারবে যে তোমার হার্ড ডিস্কের প্রবলেম রয়েছে। আবার দেখবে কি হবে, অনেক সময় চালু হতে হতে দেখা হলো যে উইন্ডোজ আসছে, তারপর হঠাৎ করে শাটডাউন হয়ে গেল, তাহলে বুঝবে যে তোমার অপারেটিং সিস্টেমের প্রবলেম আছে। তাহলে এরকম কিছু সিমটমস দেখে আমরা বুঝতে পারি যে কোন জিনিসের কোথায় প্রবলেম রয়েছে। তাহলে সেরকম যদি কোনো জিনিসের, কোনো কম্পিউটারের মধ্যে র্যাম না থাকে তাহলে কিন্তু কম্পিউটার স্টার্টই হবে না। কিন্তু কোনো কম্পিউটারে যদি হার্ড ডিস্ক না থাকে তাহলেও কিন্তু আমরা কম্পিউটারটাকে চালু করতে পারবো। সেক্ষেত্রে আমরা বায়াস বা রম ইউজ করব, যেটাকে টেম্পোরারিলি ওএস করার জন্য। আবার অনেক কম্পিউটার আছে দেখবে যেগুলো প্লাগ এন্ড প্লে কম্পিউটার হয়ে থাকে, এমনি কম্পিউটার পড়ে আছে, আলাদা হচ্ছে কোনো হার্ড ডিস্ক নেই, একটা সেখানে যে কোনো একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক আমি লাগিয়ে দিলাম, কম্পিউটার চলতে শুরু করলো, এবার আবার হার্ড ডিস্কটা আমি খুলে নিয়ে চলে গেলাম, কম্পিউটার আবার বন্ধ হয়ে গেল। ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি স্টোরেজ যেটা হয়ে থাকে, সেটা কিন্তু সেটা ছাড়াও কম্পিউটার কিন্তু রান করতে পারে। তো র্যাম ছাড়া কিন্তু কোনো কম্পিউটার কখনোই চালু হবে না। ওকে, এবার কম্পারিজন বিটুইন র্যাম এন্ড রম এর মধ্যে ডেফিনেশনে, যে র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি। যে র্যাম কি হয়, যে ডেটা স্টোরড ক্যান বি অ্যাক্সেসড র্যান্ডমলি অ্যাট এনি টাইম in any order from a physical location, allows quick accession and manipulation. আর ROM কি হয়, form a data storage cannot be easily altered or reprogrammed. মানে কি, র্যাম আমরা চাইলে তার উপর আবার অনেক কিছু যেটা খুশি আমরা করতে পারি, কিন্তু রম যদি একবার লেখা হয়ে যায় বা করা হয়ে যায় আমরা কিন্তু চেঞ্জ করতে পারি না। এই রম যদি মাদারবোর্ডের মধ্যে যে রম থাকে তাকে কি বলা হয় আমি বলেছিলাম, মনে আছে? মাদারবোর্ডের রমকে কি বলে? বায়াস। বায়াস বলে। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যার মধ্যে কি কি ডেটা স্টোর থাকে, সেই মাদারবোর্ডটা হচ্ছে কোন কোম্পানি তৈরি করেছে, কত সালে তৈরি করেছে, কোন কোন সফটওয়্যারকে সে সাপোর্ট করবে, এই সব ইনস্ট্রাকশন র্যামের মধ্যে লেখা থাকে। যে আমাদের র্যাম নয়, আমাদের ওই যে মাদারবোর্ডের বায়াসের মধ্যে লেখা থাকে। আমরা বায়াসকে কিন্তু চেঞ্জ করতে পারবো না, এই জন্য বলছে ক্যান নট বি ইজিলি অল্টার। ইজিলি কথাটা বলেছে মানে আমরা যদি চাই চেঞ্জ করতে পারি, কিন্তু তার জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। ওকে, the store instruction that are not necessary for rebooting up to make up a computer operate which switched off the they are hardware. তো এগুলো থাকে, এগুলোকে ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর এটা রিড অনলি মেমোরি। পার্থক্যের মধ্যে আমরা বলতে পারি। আর কি, র্যাম allows a computer to read data quickly to run application, is allowed reading and writing,
আমরা লিখতে পারি, আবার নতুন করে লিখতে পারি, আলাদা করে রিমুভ করতে পারি, কিন্তু রম স্টোরেজ প্রোগ্রাম রিকোয়ার্ড টু ইনিশিয়ালি বুট ইওর কম্পিউটার অ্যান্ড ইট অ্যালাউজ অনলি রিডিং। এই জন্য আমরা রিড অনলি বলতে পারি, আমরা কিন্তু আলাদা করে এর উপর কোনো রাইট করতে পারি না বা কোনো কিছু চেঞ্জ করতে পারি না। র্যাম হয় ভোলাটাইল। ভোলাটাইল হয় কি, যে কম্পিউটার যদি পাওয়ার লস্ট হয়ে যায়, সুইচ অফ হয়ে যায়, তখন র্যামের সমস্ত কিছু ডেটা ডিলিট হয়ে যায়, কিন্তু রম হয় নন ভোলাটাইল। এই জন্য আমরা যদি কম্পিউটার অফও করি, বায়োসের ইনস্ট্রাকশন কিন্তু কখনোই ডিলিট হয় না। এবার র্যাম হচ্ছে আমরা দুটো মেইন টাইপের র্যাম পেয়ে থাকি, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা ডাইনামিক র্যাম। আর রম হচ্ছে আমরা 3 রকমের পাই, পি রম, ইপি রম, ইইপি রম। প্রত্যেকের ফুল ফর্ম আমি এক্ষুনি বলছি। পিরম প্রোগ্রামেবল রম, ইরেজেবল প্রোগ্রামেবল রম, ইজিলি সব কিছু রয়েছে, ফুল ফর্ম এখানে বলছি। র্যাম কে ফুল ফর্ম আমি বললাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। স্ট্যাটিক র্যাম যেটাকে স্প্যাম বলে থাকি, আর ডাইনামিক র্যাম যেটাকে ড্র্যাম বলে থাকি। তো এস র্যাম আর ডি র্যাম বলা হয়, স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যাম। দুজনের পার্থক্য আমাদের একটু জানতে হবে। স্ট্যাটিক র্যাম কোনগুলো হয়, যেগুলো র্যাম essential for the use of a storage latter say store charge. আর DRAM কি হয়, it is also a type of RAM. DRAM makes use of a capacity or to store bytes in the form of a charge. এই যে SRAM যেটা হয় সেটাকে ফাস্টার হয়, আর DRAM ডাইনামিক RAM স্লোয়ার হয়। স্ট্যাটিক RAM সাইজে বিগার হয়, ডাইনামিক RAM সাইজে স্মলার হয়। কস্ট মোস্ট এক্সপেন্সিভ পার বিট, যেটা হচ্ছে মোর এক্সপেন্সিভ হয়, আর এটা লেস এক্সপেন্সিভ। যে স্লো হবে তার দাম অবশ্যই কম হবে। ক্যাপাসিটি কম থাকে এসরাম এর, ক্যাপাসিটি 5 to 10 টাইমস মোর দ্যান হয় এসরাম এর থেকে। জেনারেলি ইন স্মলার অ্যাপ্লিকেশন লাইক সিপিইউ এর ক্যাচ মেমোরি থেকে শুরু করে রেজিস্টার, হার্ড ড্রাইভ, বাফারের ক্ষেত্রে আমরা এসরাম কে ইউজ করি। তাহলে যেগুলো ফাস্টার হবে সেগুলোকে আমরা ইউজ করব এসরাম এর মধ্যে, আর যেগুলো মেন মেমোরির মধ্যে হবে, যে র্যাম এর মধ্যে যেটাকে র্যাম তৈরি করব, ক্যাচ মেমোরির জন্য আমরা এসরাম ইউজ করব, আর যে এমনি র্যামের জন্য আমরা হচ্ছে ডাইনামিক র্যাম ইউজ করব। টাইপ হয় অ্যাসিনক্রোনাস এসরাম, সিনক্রোনাস র্যাম, পাইপলাইন ব্রাস্ট র্যাম। তো এক্সাম্পল কিছু রয়েছে, পাওয়ার কনজাম্পশন লেস হয়, পাওয়ার কনজাম্পশন মোর হয়। ওকে, তো আমরা মোটামুটি পার্থক্যগুলো কিছু কিছু জানবো। স্পিড, সাইজ, কস্ট আর ক্যাপাসিটি, এইগুলো কিন্তু এদের মেইন ডিফারেন্সের মধ্যে পড়ে। স্পিড কার বেশি হয়, কার সাইজ বড় হয়, কোনটা এক্সপেন্সিভ হয়, কোনটার ক্যাপাসিটি, মেমোরি ক্যাপাসিটি বেশি থাকে। আচ্ছা, র্যাম আমরা জানলাম, এবার রম জানবো। রম হচ্ছে রিড অনলি মেমোরি। এগুলোকে রমকে 3টে ক্লাসিফাইড করা হয়, এটা পিরম, ইপিরম, ইইপিরম। এগুলোকে each type has a unique characteristics, but ROM memory has a two things that are commonly used. The data stored this chip is a non-volatile, সেই জন্য পাওয়ার চলে গেল কিন্তু আমাদের ডেটা ডিলিট হয় না, এই জন্য এটাকে নন ভোলাটাইল বলি। Data stored in this chip is either unchangeable and require a special operation to change. আর আমরা যদি রম থেকে বায়াসের ইনফরমেশন চেঞ্জ করতে চাই, তাহলে মানে আমাদের প্রপার অথেন্টিকেশন দরকার, সেভাবে চেঞ্জ করতে পারি, অথবা আমরা অন্য প্রসেসে, একটা কস্টলি প্রসেসে আমরা চেঞ্জ করতে পারি। PROM যেটা প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি PROM বলা হয়। দ্য ফর্ম অফ এ PROM ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক, দ্য ইউজার অফ এ ম্যানুফ্যাকচার ক্যান রাইট data by using special drives. However, once program of a data is written in a PROM, it cannot be changed. If there is an error of writing instruction of a data PROM, the error can be erased. PROM chip become unusable. ওকে, মানে কি হয়, দেখবে অনেক সময় দেখবে আমাদের কম্পিউটারে হচ্ছে দোকানে দেখবে সে ব্ল্যাঙ্ক সিডি, ব্ল্যাঙ্ক ডিভিডি পাওয়া যায়। যারা বিএড টিএড করো তাদের দেখবে কোনো কিছু প্রজেক্ট করার পরে দেখবে একটা সিডিতে করে রাইট করে দিতে হয়। অনেকের দেখে যারা বিএড করেছে দেখবে এটা করতে হয়। তাহলে কি হয়, সেই সিডিতে একবার যদি কোনো কিছু লেখা হয়ে যায় বা কোনো কিছু আপডেট করা হয়ে যায়, তাহলে কিন্তু আর সেই জিনিসটা কিন্তু অ্যাড করা যায় না। সেগুলো এই জন্য সেটাকে PROM বলে থাকে, যেগুলো আমরা একবার করি। দেখবে সিনেমার যেগুলো ডিস্ক পাওয়া যায়, আগে পাওয়া যেত, এখন সিডি তো উড়ে গেছে, সিডির কনসেপ্টই উড়ে গেছে। পেন ড্রাইভও আস্তে আস্তে উড়ে যাচ্ছে, পেন ড্রাইভেরও ব্যবহার এখন উড়ে যাচ্ছে। ক্যাচ মেমোরি এসে গিয়ে, মানে ক্লাউড স্টোরেজ এসে গিয়ে তো সেটা উড়ে যাচ্ছে। তো আগেকার দিনে যদি সিডি থাকে, দেখবে আগে সিডি, সিনেমার সিডি পাওয়া যেত। আমরা যখন ছোটবেলায় ছিলাম, দোকান থেকে ওই সিডি কিনে এনে মুভি দেখতাম।
আর এখন তো অনলাইনেই পাওয়া যায় দেখতে। এখন ডাউনলোডও করতে হয় না, ডাইরেক্ট হটস্টারে চলে গেলেই সিনেমা দেখা যায়। তো এই যে স্টোরেজ করার জন্য সেই সিনেমার যে সিডি গুলো পাওয়া যেত, একবার যেই সিডিতে যেই সিনেমা রাইট হয়ে যাবে সেটা কিন্তু আর সেখান থেকে ডিলিট করা যাবে না, সেটা হচ্ছে পি রম বলা হয়। আবার কিছু কিছু সিডি থাকে যেগুলোতে একবার রাইট করার পর আবার চেঞ্জ করা যায়, সেগুলো হচ্ছে ইপি রম বলা হয়। ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, সেগুলোকে ইপি রম বলা হয়। This type of ROM can have its content erased in the ultraviolet rays and then reprogrammed by user in the manufacture. This program can be carried out many times. However, the contrast erasing and the rewrite eventually render the chip useless. বারবার যদি আমরা অনেকে দেখবে রিরাইটেবল সিডি পাওয়া যায়, একটু দাম বেশি হয়ে থাকে, কিন্তু তাতে আমরা যতবার খুশি লিখতে পারি। কিন্তু যদি মোটামুটি 5-6 বারের বেশি আমরা যদি করে থাকি, তাহলে কিন্তু তারপরে সেটা ইউজলেস হয়ে যায়। এই জন্য একটা মানে সার্টেন লিমিট অবধি তার ক্যাপ। নেক্সট দেখো ইলেকট্রিক্যাল যে ইইপি রম কি, দিস টাইপ অফ রম ওয়ার্কস উইথ এ সিমিলার অফ এ ফ্ল্যাশ মেমোরি দ্যাট ক্যান বি কন্ট্রাস্ট with the flash of a erase of a written in the without the environment। যে ইইপি রম এর মধ্যে কি হয়, যে যেগুলো পেন ড্রাইভ থাকে এরকম জায়গায় আমরা যতবার খুশি সেখানে লিখতে পারি, সেখান থেকে ডিলিট করতে পারি। ইইপি রম যেগুলো অনেকে দেখবে ব্লুরে ডিস্ক যেগুলো হয়ে থাকে, যেগুলো হাই কোয়ালিটির সিডি হয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা যতবার খুশি লিখতে পারি, রাইট করতে পারি। যে ইইপি রম আর ইউজ টু স্টোর এ কম্পিউটার সিস্টেমস বায়োস করার জন্য and can be updated without returning to the unit in the facility. In many cases, BIOS update can be carried out by the computer user watching a BIOS update. কিছু কিছু ক্ষেত্রে BIOS আপডেট করা হয়, সে BIOS আপডেট করে দেখবে প্রথমে HP কম্পিউটার বেরোতো, তাতে শুধু উইন্ডোজ এক্সপি হতো। এখন HP কম্পিউটারে উইন্ডোজ 7 ইউজ করা যায়, কিছুদিন পরে উইন্ডোজ 8 ইউজ করা হচ্ছে, তারপর উইন্ডোজ 10, এখন আবার যেগুলো আস্তে আস্তে বেরোবে সবাই উইন্ডোজ 11 কে ইউজ করতে হবে। তাহলে এই যে আপডেট ব্যাপারটা, এটা কিন্তু আস্তে আস্তে এই ইইপি রম এর মধ্যেই সম্ভব হয়ে থাকে। এই জন্য আমরা বায়োস আপডেটের ক্ষেত্রে ইইপি রম ইউজ করে থাকি। দুটো কনসেপ্ট আমি তোমাদের বলেছিলাম, ফ্ল্যাশ মেমোরি আর ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি আমি অলরেডি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম, আবার একবার আমি বলে দেবো। তো প্রথমে আমি বলছি ফ্ল্যাশ মেমোরি, খুব ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট। ফ্ল্যাশ মেমোরি ইজ এ এক্সাম্পল অফ কোয়াইট অ্যান্ড রিসেন্ট টাইপ অফ স্টোরেজ টেকনোলজি নোন অ্যাজ এ সলিড স্টেট ডিভাইস। এটাকে এই এসএসডি বলা হয়, সলিড স্টেট ডিভাইস। এই যে একটু আগে বললাম এসএসডি, এই এসএসডি সলিড স্টেট ডিভাইস এখন ইউজ করা হয় কম্পিউটারকে ফাস্ট বানানোর জন্য। দিস টাইপ ইজ পোর্টেবল স্টোরেজ হ্যাজ বিকাম ভেরি পপুলার বিকজ অফ ইটস লো প্রাইস অ্যান্ড দ্য হাই স্টোরেজ ক্যাপাসিটি। এক্সাম্পল হচ্ছে ফ্লপি ডিস্ক। তো ফ্লপি ডিস্ক হচ্ছে কম্পেয়ার টু দ্য রাইভাল, সরি এখানে ভুল বললাম, যে রাইভালের ফ্লপি ডিস্কের রাইভাল হিসেবে ইউজ হলো। যে সলিড স্টেট ডিভাইস যেগুলো এসএসডি বলা হয়, রিগার্ডেড অ্যাজ বিং দ্য robust and the realistic become has no moving part in the data stored in semiconductor chip. This technology already exists in the form of a flash memory used to store the data in the basic BIOS motherboard, basic input output system BIOS motherboard এর মধ্যে এটা স্টোর করা হয়। Unlike ROM, flash memory can be read form written, and unlike RAM does not require power to retain this data, although this device typically cannot hold as much as data as hard disk. CD-ROM and DVD-ROM storage capacity is continuously increasing. Okay, তাহলে এই ফ্ল্যাশ মেমোরির মধ্যে কি এসএসডি ইউজ করা হয়? এসএসডি এর ইউজ বর্তমানে কিন্তু খুব বেড়ে যাচ্ছে। তাহলে টেকনোলজি যেটা ফ্ল্যাশ মেমোরির মধ্যে ইউজ করা হয়, যেটা বায়াসের ইউজ করা হয়, সেমিকন্ডাক্টর চিপ ইউজ করা হয়, ইউজ করে সেখানের মধ্যে কম প্রাইসে বেশি পরিমাণ ডেটা এবং হাই স্পিড ক্যাচ ইউজ করা হয়, যাতে ডেটাগুলো আমরা খুব, এই জন্য কম্পিউটার বায়াস এখন এসএসডির ফলে হার্ড ডিস্কের যে ইউজটা কম্পিউটার কিন্তু আস্তে আস্তে ফাস্ট হয়ে গেছে। ভার্চুয়াল মেমোরি আমি বলেছিলাম, আরেকবার আমি তোমাদের জন্য পড়ে দিচ্ছি। ভার্চুয়াল মেমোরি ইজ a technique that allows the execution of a program which are not completely available in the memory. The main visible advantage of this scheme is the program can be larger than physical memory. Virtual memory is the separation of a user logical memory from the physical memory. The separation allows an extremely large virtual memory to be provided for programmer when only a smaller physical memory is available. Following there are a situation when entire program is not required to be
loaded fully in the main memory. User written error handling routine are used only when an error occurred in the data or consumption. Certain options or features of a program may be used rarely. Many tables and uh, assign a fixed amount of address space even through only a small amount of table is actually used. আমি ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট বলেছিলাম, কারো মনে আছে না আরেকবার বলতে হবে? মনে থাকলে বলো, নাহলে যদি না জানা থাকে বলো, আমি আরেকবার ভার্চুয়াল মেমোরি বলে দেবো। বলে দিন স্যার একবার। ওকে, ঠিক আছে, ভার্চুয়াল মেমোরিটা বলছি। দেখো, সাপোজ আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি যে সাপোজ তোমার ধরো একটা তোমার র্যাম রয়েছে, ফোনের র্যাম রয়েছে, সরি একটু দাঁড়াও, ওকে, তোমার র্যাম রয়েছে, সাপোজ তোমার কম্পিউটারে র্যাম রয়েছে 4 GB র্যাম রয়েছে। ওকে, 4 GB তোমার কম্পিউটারে বলো, ফোনে বলো, স্টোরেজ রয়েছে। এবার 4 GB মধ্যে সিস্টেমের জন্য কিছু ডেটা প্রয়োজন, যেটা সিস্টেম ডেটা আমাদের প্রয়োজন। সেই সিস্টেমের জন্য তোমার ডেটা হিসাবে খেয়ে নিল 1 GB ডেটা, সাপোজ খেয়ে নিল। তাহলে এই জায়গাটা আমার সিস্টেম, মানে যে আমাদের অপারেটিং সিস্টেম আছে, তার জন্য এই ডেটাটা খরচ হয়ে গেল। সেটা মনে করলাম তোমার ধরো সেই ডেটা হিসেবে 4 GB মধ্যে 1 GB ডেটা এভাবে খরচ হয়ে গেল। তাহলে তোমার কাছে বাকি পড়ে রইলো 3 GB ডেটা। ওকে, এবার তুমি একটা কোনো কিছু মুভি চালাতে বলছো, একটা ব্লুরে কোয়ালিটির, তোমার হচ্ছে 8 GB একটা মুভির সাইজ সাপোজ ধরো 5 GB একটা মুভি আছে, মুভিটার সাইজই 5 GB। ওকে, হতেই পারে হাই কোয়ালিটি মুভি, এখন দেখবে 5 GB একটা মুভি চালাতে বললে সেটা একটা হার্ড ডিস্কের একটা বড় জায়গার মধ্যে একটা রয়েছে। এবার যখন বললাম কোনো একটা কাজের প্রয়োজন, এবার 5 GB মুভিটাকে চালানোর জন্য আমাকে কি করতে হবে, টোটাল মুভিটাকে কপি করতে হবে র্যামের মধ্যে। কারণ কোনো কিছু কাজ এক্সিকিউট করতে গেলে সেটা র্যামেই একমাত্র এক্সিকিউট হয়। এরকম নয় তো তুমি বাজার থেকে বাজার করে আনলে, যে কোনো একটা জায়গায় স্টোর করলে সেখানেই কাটতে বসে যাবে, সেটা তো নয়। কাটতে গেলে তোমাকে সে রান্নাঘরে এসেই কাটতে হবে। তাহলে সেই কাজের জন্য তোমাকে এই 5 GB ডেটাকে র্যামের মধ্যে আনতে হবে। তাহলে র্যাম বলছে, বাবু আমার তো 5 GB তুমি যে জিনিস আনবে আমার তো নেই, আমার কাছে মোটে 3 GB আছে। 3 GB মধ্যে আমি এবার তোমাকে টোটাল দিতে পারবো না। কেন দিতে পারবো না? যদি ইউজার তো আর ভালো মানুষ নয়, ইউজারের অনেক রকম দাবি আছে। সে কি করলো, সিনেমা দেখবে ছোট ফোনে, তার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ডেও আরেকটা কাজ করবে, অর্থাৎ ইউজার আবার হয়তো 1 GB কোন একটা কাজ দিতে পারে। তাহলে তখন র্যাম যদি পুরো জায়গাটা দিয়ে দেয়, তখন তো র্যাম তো সেখানে কম্পিউটার ব্লকেজ হয়ে যাবে। তো র্যাম বললো, বাবু এই আমার কাছে 3 GB মধ্যে আমি তোমাকে খুব বেশি হলে 1 GB ডেটা দিতে পারি, এর বেশি আমি দিতে পারবো না। তাহলে আমাকে 1 GB ডেটা রাখতে হবে যদি এখান থেকে কোনো ইনফরমেশন এসে থাকে। কেন? র্যাম এখান থেকে 1 GB ডেটা দিল, তাহলে বাকি 5 GB তো এখানে চালানোর প্রয়োজন রয়েছে। বাকি 4 GB ডেটা তখন র্যাম কি করবে, ধার করবে হার্ড ডিস্কের কাছ থেকে। হার্ড ডিস্কে ফোন করে বলবে, বাবু আমার একটু ডেটা শর্ট হয়ে গেছে, তুমি একটু 4 GB ডেটা একটু দাও, যতক্ষণ সিনেমা দেখবে ততক্ষণ ইউজ করব, তারপরে আমি তোমাকে আবার ফেরত দিয়ে দেবো। তাহলে এই যে হার্ড ডিস্কের মধ্যে এই যে 4 GB ডেটা যেটা এখানে ইউজ হচ্ছে, তাহলে সেটা কাজ করছে অ্যাজ এ র্যামের মতো কাজ করছে। এখানে কাজ করছে অ্যাজ এ র্যামের মতো, কিন্তু সেটা পার্ট রয়েছে বা এক্সিস্ট করছে অ্যাজ এ ফর্ম অফ এ হার্ড ডিস্ক। তাহলে সেটা হার্ড ডিস্কের মধ্যেই কাজ হচ্ছে, কিন্তু অ্যাক্ট করছে অ্যাজ এ র্যামের মতো। সেটাকে আমরা বলবো ভার্চুয়াল মেমোরি। যখন আমি মুভিটাকে অফ করে দেবো, এই জায়গাটা আবার হার্ড ডিস্কের মতো হয়ে যাবে। ওকে, এই মেমোরি যেটা এখানে ইউজ করা হলো, যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, শুধুমাত্র কোনো কাজের পারপাসে তৈরি হয়েছে, সেটাকে আমরা বলবো ভার্চুয়াল মেমোরি। ওকে, সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি? হ্যাঁ স্যার। ওকে, এটাকে আমরা ভার্চুয়াল মেমোরি বলি। চলো, এবার আমরা দেখছি ভার্চুয়াল মেমোরি পরে সেকেন্ডারি মেমোরি, যেটাকে অক্সিলারি মেমোরি বলে থাকি। তার সিস্টেম, যেটাকে আমরা মেইন মেমোরি বলে থাকি, যে সিস্টেম, যে the size of a main memory is very small and the large amount needed to be stored in it. Okay, so this
তো সেকেন্ডারি মেমোরি কি, যেটা হচ্ছে সাইজ অফ মেন মেমোরি যেহেতু স্মল হয়, এই জন্য আমরা যদি কোনো কিছু ডেটাকে স্টোর করতে চাই তাহলে আমরা প্রাইমারি মেমোরিতে স্টোর করতে পারবো না। আমরা যে কোনো একটা বন্ধুর কাছে ভালো একটা সিনেমা কিছু লাগলো, তাহলে আমরা কি সেটাকে নিতে যদি চাই তাহলে কোনো প্রাইমারি মেমোরিতে আনতে পারবো না, কারণ আনতে গেলে আমাদের অফ করে আনতে হবে। তাহলে সেই জন্য আমাদের দরকার একটা সেকেন্ডারি মেমোরি যেখানে আমরা ডেটাকে স্টোর করে রাখতে পারবো। সেই জন্য মেন মেমোরি ছাড়াও আমাদের দরকার, বা কম্পিউটারে একটা কোনো কিছু টাইপ করছি, সে যদি স্টোর না থাকে, কারেন্ট চলে গেলে সেটা তো উড়ে যাবে, তাহলে আমাদেরকে স্টোর রাখার প্রয়োজন। এই জন্য আমাদের দরকার সেকেন্ডারি মেমোরি বা অক্সিলারি মেমোরি। The main memory is a volatile in nature, that is content are lost when the power supply is stopped. To overcome this problem, another memory is used for a computer system is called a secondary memory বা auxiliary memory. This is large as well as a non-volatile in nature. This type of memory is also known as external memory or non-volatile memory. It is slower than the main memory. These are used for storing data information permanently. যেন হার্ড ডিস্কের মধ্যে আমি বহু দিনের মুভি বলো, গান বলো, সমস্ত কিছু স্টোর করে রাখতে পারি। ওকে, CPU directly does not access these memories. Instead of they are accessed in a via input output routine. Contents যে সেকেন্ডারি মেমোরি যে ফার্স্ট ট্রান্সফার অফ মেন মেমোরি, CPU can access it. For example, বিভিন্ন ডিস্ক, সিডি, ডিভিডি, ডিভিডি রম, এছাড়া হচ্ছে হার্ড ডিস্ক, মেমোরি, পেন ড্রাইভ, সমস্ত কিছু আমাদের সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ে। এগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি? দিস আর ম্যাগনেটিক অ্যান্ড দ্য অপটিক্যাল মেমোরি। ম্যাগনেটিক বললে হার্ড ডিস্ক হবে, অপটিক্যাল বললে সিডি হবে, আর ফ্ল্যাশ বললে আমরা হচ্ছে পেন ড্রাইভ বলবো। এগুলোকে আমরা ব্যাকআপ মেমোরি বলে থাকি। আমরা এই যেহেতু আমরা স্টোর করে রাখতে পারি, এই জন্য সেকেন্ডারি মেমোরিকে আমরা ব্যাকআপ মেমোরি বলি। এগুলো হয় নন ভোলাটাইল মেমোরি। প্রাইমারি মেমোরি ভোলাটাইল, ওটা নন ভোলাটাইল। ডেটা ইজ পার্মানেন্টলি স্টোর ইভেন ওয়েন পাওয়ার ইজ সুইচড অফ। কারেন্ট চলে গেলেও আমাদের ডেটাটা স্টোর থাকে। ইট ইজ ইউজড ফর স্টোর অফ এ ডেটা ইন এ কম্পিউটার। তাহলে এটা কি আমাদের ডেটা স্টোর করে, কম্পিউটারে ডেটা স্টোর করতে ইউজ করা হয়। কম্পিউটার মে রান উইদাউট সেকেন্ডারি মেমোরি। কম্পিউটার কিন্তু এটাই বলেছিলাম, দেখো যদি কম্পিউটারে সেকেন্ডারি মেমোরি না থাকে তাহলেও কিন্তু কম্পিউটার চালু হতে পারে। এই কথাটা আমি বলছিলাম, হার্ড ডিস্ক না থাকলেও কিন্তু কম্পিউটার চালু হতে পারে। এটা হয় স্লোয়ার দেন দ্য প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরির থেকে এটা স্লোয়ার হয়ে থাকে। প্রাইমারি মেমোরি আবার ক্যাচ মেমোরির থেকে স্লোয়ার হয়, ক্যাচ মেমোরি আবার রেজিস্টারের থেকে ছোট। ওকে, মানে স্লো হয়। তাহলে এটা আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ সেকেন্ডারি মেমোরি পড়লাম। আচ্ছা, এবার আমাদের স্টোরেজ ডিভাইস আছে কতটা আছে একটু দাঁড়ান দেখছি। আচ্ছা, আর 3 পাতা আছে, আজকে করে নেবে? 10-15 মিনিট লাগবে। না পরের দিন করবে? বলো কি করবে। পরের দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি একটু রিমেনিং রাখছি, পরের দিন আমি স্টোরেজ ডিভাইসটা করবো। তাহলে একটা কাজ করবে প্রত্যেকে, আগের যে কম্পিউটারের যেটা আমি বললাম, যে এই যে এমসিকিউটা বললাম, যে কম্পোনেন্টস অফ এ কম্পিউটার, সেটা প্রত্যেকে ভালো করে পড়ে আসবে। সেটার এমসিকিউ করাবো আর স্টোরেজ ডিভাইসটা আমরা করাবো। এটা আমাদের 15 থেকে 20 মিনিটের ক্লাস লাগবে খুব বেশি হলে। তাহলে এমসিকিউ আমরা 50 থেকে 60টা বা 100টার কাছাকাছি এমসিকিউ আমরা করব। আর আমরা এখানে এই 15-20 মিনিটের স্টোরেজ ডিভাইসের ক্লাসটা আমরা করব, যেখানে আমরা মেমোরি ক্লাসিফিকেশন, কেবি, এমবি, জিবি, টিবি, তো মানে কিলোবাইট, মেগাবাইট, জেটাবাইট, পেটাবাইট, যেগুলো কি, কতটা মেমোরি কনভার্সন হয়ে থাকে, সেগুলো আমরা তাহলে পরের দিন পড়বো। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।